শনিপথ শহরে একটা ছোট ঘরে সবিতা তার ছেলে আর বউকে নিয়ে থাকতেন। তার ছেলে মনোজিৎ একটি ভালো কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করেন। সবিতা রান্নাঘরে খাবার খেতে যাচ্ছিলেন। এটা দেখে মনোজিতের বউ পূজা এসে বলে, আরে মা, বসুন। আপনি ব্রেকফাস্ট সময় মতন করে নেবেন। আমার তো কিছু নেই, আমি পরে করে নেব। আপনাকে তো সুগারের ওষুধ খেতে হয়। দেখুন, আমি আপনার জন্য কত কি বানিয়েছি। যদি আপনার পছন্দ না হয় তবে ডালিয়াও বানিয়ে দেবো আপনার জন্য। মনোজিৎ পেছন থেকে দাঁড়িয়ে সবটাই শুনছিল। সে কাছে আসলো আর মাকে বলল, মা, আজ তো আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। তুমি এমন খেয়াল রাখার মতো বউ পেয়েছো, কিন্তু জানি না কেন তুমি এমন মন খারাপ করে থাকো। প্লিজ একটু খুশি থাকো। ঠিক আছে পূজা, আমি অফিসে চললাম। মনোজিৎ চলে যেতেই পূজা পাল্টে যায়। সে রূঢ়ভাবে সবিতার হাত সরিয়ে দেয়। এই নিন রাতের বাসি তরকারি আর রুটি, চুপচাপ খেয়ে নিন। পূজা এটা বলে জোরে জোরে হেসে ওঠে। তুমি কিভাবে এত নাটক করতে পারো? আমার ছেলের সামনে তুমি কত ভালোবাসা দিয়ে কথা বলো, আর সে যেতেই আমাকে মানুষ পর্যন্ত মনে করো না, জানোয়ার ভাবতে শুরু করো। পূজা শাশুড়ি মাকে হেসে বলে, আরে কোন ছেলে? এখন সে আমার স্বামী। নিজের ছেলেকে আঁচলের তলায় বেঁধে রাখতেই হলে বিয়ে কেন দিয়েছিলেন? আর আপনি অলক্ষণের মতো মুখ হাঁ করে বসে আছেন কেন? খাবার খেতে হলে খান, নয়তো এটাও তুলে নিয়ে যাব আমি। সবিতা সোফায় বসে দুঃখের সাথে খাবারের দিকে তাকান। 6 বছর ধরে পস্তাচ্ছি, যখন থেকে এই বৌমা ঘরে এসেছে। আমার ছেলের সামনে এত নাটক করে, আর এ কি রুটি এত শুকনো। সবিতা গাছতলায় একাও চিন্তিতভাবে বসে আছেন। তখন তার বন্ধু তার কাছে আসেন আর তাকে চিন্তার কারণ জিজ্ঞেস করেন। ও সবিতা, তুমি এত কি নিয়ে চিন্তা করছো? এতক্ষণ ধরে বসে বসে কি ভাবছো বলো তো? কি হয়েছে? সবিতা তখন বন্ধুকে বলতে লাগলো, কি করি বলো? 4 রাস্তার মোড়ে বাড়ির কথা বলা তো ভালো নয়, আর এমনিতেই বাইরের লোকেদের কিছু বললে তারা সেটা কিভাবে যে ভেঙে চুরে আরেকজনের সামনে তুলে ধরবে কিছু বলা যায় না। আর সবচেয়ে বড় কথা তো নিজেদের সংস্কারের ওপর আসে, তাই না? আমরা আমাদের সন্তানকে কেমন শিক্ষা দিয়েছি। আরে সবিতা, আজকাল সব ছেলেমেয়েরা এরকমই হয়। সবিতা বন্ধুকে বলল, খাওয়ার জন্য 2টো রুটিও এমনভাবে আমায় দেয় যেন কোনো বউ বা পশুর সামনে রুটি ছুঁড়ে দিচ্ছে। আর এখন তো খুব অসহায় হয়ে গেছি আমি। ছেলের কথা শুনে গ্রামের জমি বিক্রি করে শহরে বাড়ি নিয়েছিলাম, তাই এখন ছেলে যা বলবে তাই শুনতে হবে। আর বৌমার ব্যবহার তো মোটেই ভালো না। এক সময় এমন ছিল, আমার ছেলেকে গরম গরম রুটি বানিয়ে খাওয়াতাম, ও একটা চাইলে আমি আমার থেকে দিতাম, সবজি ভালো না লাগলে অন্য বানিয়ে দিতাম। আজ সেই ছেলেই জানে না কি চলছে। কাকে আর দোষ দেব? যখন আমার কপালই খারাপ, তখন আর অন্যকে দোষ দিয়ে লাভ কি? এই বয়সে জীবনসঙ্গী ছেড়ে গেলে তখন জীবনের সব রং ফিকে হয়ে যায়। যদি উনি আমাকেও সঙ্গে করে নিয়ে যেতেন, আমি অসুস্থ থাকলে সারা দিন আমার সেবা করতো, আমি কদর করিনি। ইস, যদি আমাকেও সাথে করে নিয়ে যেতেন, এই অপমানের 2টো রুটি খাওয়ার চেয়ে তো ভালো হতো যে আমি মরে যেতাম। এই সব কথা বলতে বলতে সবিতা অঝরে কাঁদতে শুরু করেন। তাহলে সবিতা, তুমি গ্রামে কেন চলে যাচ্ছ না? সেখানে তো তোমার চাষের জমি রয়েছে, আর তোমার হাত পাও ঠিক আছে। তাহলে চিন্তা কিসের? তুমি গ্রামের বাড়িতেই চলে যাও না হয়। কি করে যাই? আত্মীয় স্বজন তো কথা বলবে, তাই না?
ও সবিতা, যতদিন জীবন আছে আমাদের সবার সম্মানের সাথে বাঁচা উচিত। আরে মৃত্যুর কথা আর কি, মৃত্যু তো যখন আসবে সব সম্পর্ক এমনিই শেষ হয়ে যাবে। এটা শুনে সবিতা বন্ধুকে বলল, ঠিক বলেছেন আপনি, আমার আজই গ্রামে চলে যাওয়া উচিত। আমি আজই চলে যাব। সবিতা তখনই বাড়ি ফিরে আসেন। তার বৌমা তাকে দেখে বলল, সময় হলো ঘরে আসার, খাবার পড়ে আছে, গিয়ে খেয়ে নিন। এই খাবার আমি খাবো না বৌমা, তুলে নিয়ে যাও। না খাবেন তো আগেই বলে দিতেন, পয়সা নষ্ট তো হতো না। এখন এই খাবার কে খাবে? হ্যাঁ বৌমা, সম্মানের শুকনো রুটিও অনেক দামি হয়, আর অসম্মানের লক্ষ্য রান্নাও কারোর কোনো কাজে আসে না। আর এই খাবারের কথা যদি বলো, তাহলে এই খাবার তুমিই খেয়ে নিও, কারণ আমার বিশ্বাস তোমারও আগামী দিনে তোমার সন্তানরা এমনই খাবার দেবে, কারণ কর্ম অবশ্যই ফিরে আসে। তুমিও প্রস্তুত থেকো। আমার কি দরকার ছিল বৌমা? কেবল সম্মানের সাথে দুটো রুটি, তা দিলেও তো অনেক ছিল। কিন্তু বৌমা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আজই আমি গ্রামের বাড়ি চলে যাব, এবং আমি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সন্ধেবেলা এখান থেকে চলে যাব। তোমরা ভালো থেকো বৌমা, আমি আর তোমাদের বিরক্ত করব না। এই সব কথা শুনে পূজা অবাক হলো আর ভীত হয়ে বলল, কি মা, আমি মনোজিৎকে কি বলবো যদি সেসব জানতে পারে? বৌমা, চিন্তা করো না, মনোজিৎকে আমি ফোন করে জানিয়ে দেব, কিছু একটা বলে দেব ওকে আমি। সোফায় বসে বসে বৌমা চিন্তা করতে থাকে। আর সবিতা ভাবল, মনোজিৎ আর পূজার মধ্যে কোনো ঝগড়ার দরকার নেই, তাই মনোজিৎকে কিছু বলবে না, শুধু বলবে সে যাবে। সবিতা তখনই তার ঘরে যান এবং মনোজিৎকে ফোন করেন। মনোজিৎ অফিস থেকে ফোন ধরে। হ্যালো, ও মনোজিৎ বাবা, আমি কদিনের জন্য গ্রামে যাচ্ছি, আর এখন থেকে সেখানেই থাকবো। মনোজিৎ মায়ের এই কথা শুনে চিন্তায় পড়ে যায়। কি মা, তুমি গ্রামে যাচ্ছ? কিন্তু গ্রামের বাড়ি তো আমরা বিক্রি করে দিয়েছিলাম, তবে থাকবে কোথায় তুমি এখন? বাবা, যেখানে তোর জেঠিমা থাকে না, আমি কদিনের জন্য সেখানেই তাদের সাথে থাকবো। আর বাবা, তোকে একটা কথা বলার ছিল, যে চাকরির পাশাপাশি নিজের মায়েরও খেয়াল রাখা উচিত ছিল। এটা বলে সবিতা ফোন কেটে দেন এবং জিনিসপত্র গুছিয়ে গ্রামের দিকে রওনা হন। অন্যদিকে মনোজিৎ শুনে ভাবতে লাগলো, মা আসলে কি বলতে চাইল? এত বড় সিদ্ধান্ত কেন নিয়ে নিল আমাকে না জিজ্ঞাসা করে? আমাকে জানতে হবে মায়ের কি হয়েছে, কিছু একটা করতেই হবে আমাকে। এভাবে মা একা একা যেতে পারে না গ্রামে। সন্ধ্যায় মনোজিৎ বাড়ি ফেরেন। মায়ের কথায় তিনি তখনও বিচলিত। পূজাকে বলে, পূজা, আজ রাতে আমাকে অফিসের কাছে বাইরে যেতে হবে, তাই তুমি আমার জামা কাপড়টা একটু গুছিয়ে দিও। হ্যাঁ, আজ রাতেই যাব, যেতেই হবে। এগুলো শুনে পূজা ভীষণ অবাক হয়ে যায়। তাড়াতাড়ি উঠে বসে আর অবাক গলায় স্বামীকে বলে, কি, তুমিও যাচ্ছ? আমি একা বাড়িতে কিভাবে থাকবো? না না, আমি একা একা থাকতে পারবো না, তুমি আমাকেও তোমার সাথে নিয়ে চলো। এখন তো মাও নেই আর কোনো ঝামেলাও নেই। মনোজিৎ নিজের স্ত্রীর মুখ থেকে ঝামেলার কথা শুনে হয়রান হয়ে জিজ্ঞেস করেন। ঝামেলা? সে পূজার পাশে এসে বসে জিজ্ঞেস করে, তা পূজা, আমার মায়ের এখানে থাকা নিয়ে তোমার কিসের সমস্যা ছিল বলো তো? বলো একবার আমায়। আর এটা বলো তো, তোমার জন্যই কি আমার মা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন? সত্যি সত্যি বলো, তুমি আমার অনুপস্থিতিতে মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করছো না তো? করনি তো খারাপ ব্যবহার? সত্যি করে বলো। মনোজিৎ এসব চিৎকার করে বলল, আরে সারা দিন কিচকিচ করতো মা, আমার পক্ষে এত সেবা করা সম্ভব না। আজ সকালে তো সব সীমা ছাড়িয়ে দিল মা, সকাল থেকে খাবারই খায়নি, এত নাটক দেখাচ্ছিল। মনোজিৎ পূজার মুখ থেকে কথাগুলো শুনে চিন্তিত গলায় বলল, কে কে মা সকাল থেকে খাবার খায়নি আর তুমি আমাকে একবার জানানোও জরুরি বলে মনে করোনি? হ্যাঁ,
তুমি কেমন স্ত্রী? তুমি একটা ফোন করে তো অন্তত বলতে পারতে যে মা সকাল থেকে কিছু না খেয়েই রয়েছে। আমি তোমার মতো নির্দয় স্ত্রীর সাথে থাকতে চাই না। কান খুলে শুনে নাও এটা পূজা, আমি মার সাথেই গ্রামে থাকবো, আর আমিও বাড়িঘর ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। তবে তুমি থাকো তোমার এই বাড়িঘর নিয়ে, আমি থাকবো না তোমার সাথে এই বাড়িতে। চললাম আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে। এটা বলে মনোজিৎ চলে যেতে শুরু করে, কিন্তু পূজা তার পায়ে পড়ে যায় আর তার কাছে ক্ষমা চায়। আরে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি একা তোমাকে ছাড়া এখানে কিভাবে থাকবো? তুমি আমাকেও গ্রামে নিয়ে চলো। আমি মায়ের পায়ে পড়ে ক্ষমা চেয়ে নেব। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আজকের পর আমি আর কোনো ভুল করব না। প্লিজ তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। পূজা নিজের স্বামীর সাথে যাবার জন্য দাঁড়িয়ে পড়ে আর নিজের ভুলের জন্য পস্তাতে থাকে। তারপর মনোজিৎ পূজাকে নিজের সাথে গ্রামের বাড়ি নিয়ে যায়, নিজের জেঠিমার ঘরে, যেখানে মনোজিতের মা ছিলেন। মা, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। হাত জোর করে দাঁড়িয়ে থাকে পূজা তার শাশুড়ি মায়ের সামনে। মা, পূজার দোষ নয়, সবটা আমারই দোষ। আমি ভালো করে তোমার খেয়াল রাখতে পারিনি এতদিন। ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও আমায়। বাবা, ভুল তো তাকে বলে যা অজান্তে করা হয়, আর তোমরা তো এসব জেনে বুঝে করেছো। বার্ধক্যে মানুষের কী প্রয়োজন হয়? সম্মানের দুটো রুটি। আর বৌমা, যে খাবার আমার জন্য পরিবেশন করতো তাতে সম্মান কিছুই থাকতো না, খাবারের সাথে সাথে থাকতো বৌমার টিপ্পনি। কিন্তু বাবা, আমি সেই টিপ্পনি হজম করতে পারি না। আমি তো এখানে এসেছিলাম সব জমি বিক্রি করে তোমার সন্তানের নামে লিখে দেবার জন্য, আর আমি কোনো আশ্রমে চলে যেতাম, আর কখনো তোমাদের বিরক্ত করতাম না। না মা, না, আমি কিচ্ছু চাই না তোমার কাছ থেকে, কিচ্ছু না। মনোজিৎ হাত জোর করে মাকে বলে, না মা, আমি একটাই সুযোগ চাই, একটা শেষ সুযোগ। আমি তোমার সম্মানে কোনো কমতি আসতে দেবো না এইবার, দেখো। আর মা, আমি গ্রামের এক টুকরো জমিও বিক্রি হতে দেবো না। আমি এই গ্রামেই ঘরবাড়ি বানিয়ে থাকবো, আর তাড়াতাড়ি আমরা ছুটিতে বাচ্চাদের সাথে এখানে আসবো। প্লিজ মা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন হতে দেবো না। আমি তো তোমারই ছেলে মা, একটা শেষ সুযোগ দাও। বাড়ি চলো, চলো আমাদের সাথে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা, চলো, চলো না। তখন মনোজিতের মা পূজাকে বলে, এই কথা তো সত্যি বাবা, যে যেমন কাজ করবে তেমন ফল পাবে। নিজেদের গুরুজনদের সেবা করা উচিত, তবেই তোমার সন্তানরা তোমাদের আদর করবে, তোমাদের সম্মান করবে। আর একজন মায়ের কি চাই বাবা? তোমাদের ঘরের মধ্যে একটা ছোট কোণ, যেখানে দুটো রুটি আমি সম্মানের সাথে পেতে পারি। এসব কথা বলে মনোজিতের মা আবেগপ্রবণ হয়ে পড়ে। তখন মনোজিৎ ও পূজা সবিতাকে সম্মানের সাথে বাড়ি ফিরিয়ে আনে। তারপর তারা তিনজনে সুখে শান্তিতে একসাথে বসবাস করতে থাকেন।